এখন বাকিদের কি অবস্থা? আমরা যেটা গতদিন পড়তে বলেছিলাম যে আমরা পিটেট নিয়ে একটু অ্যানালাইসিস করতে বলেছি, এনটাইপ আমরা অ্যানালাইসিস করে দিছি। সেখানে আমরা দেখেছি কিভাবে মুক্ত ইলেকট্রন বেশি হয়, ওভারঅল কিভাবে সে চার্জ নিরপেক্ষ থাকে। একইভাবে পিটেটকে অ্যানালাইসিস করলে দেখা যাবে পিটেইপও তোমার সেখানে হোল বেশি থাকে কিন্তু ওভারঅল চার্জ নিরপেক্ষ হয়। ওই আবিদা সুলতানা বলছে, আবিদা কামাল, স্যার আবিদা তোমরা কি সুলতান দত্ত। বাকিরা কি তোমরা পড়ছো? ও জি স্যার। কিছু কথা বলছে, জি স্যার। এখন ভিতরের বিষয়টা আমরা ক্লিয়ার কিনা সব, যে কিভাবে হয় একদম হুবহু সেম ওর মতই। এখানে আলাদা করে নতুনত্বের কিছু নেই। আমরা তো এটা জানি, এখানে সে মনে করো আমি দুইটা স্ট্রাকচার আমি আঁকলাম, দুইটা স্ট্রাকচার আমি এঁকে রেখেছি, একটা সিলিকনের ক্রিস্টাল, এটাও সিলিকনের ক্রিস্টাল, পিওর সিলিকন। এর মধ্যে অবিশুদ্ধতার কিছু নেই, কারণ এখানেও তোমার অবিশুদ্ধ কোনো সিলিকন মানে অন্য কোনো পদার্থের পরমাণু নেই, এখানেও অন্য কোনো পদার্থের পরমাণু নেই, সুতরাং অবিশুদ্ধ হওয়ার কোনো চান্স এখানে নেই। এখানে তারা একদম পিওর বিশুদ্ধ। পিওর বিশুদ্ধ মানে পিওরই তো বিশুদ্ধ, বিশুদ্ধ বিশুদ্ধ মানে একদম 100% পিওর, 100% বিশুদ্ধ। এখানে এখানে তোমার আমরা যখন একটা অপদ্রব্য মিশ্রিত করি, আমরা পি টাইপও করতে পারি, আমরা এন টাইপও করতে পারি। আমরা যদি এর ভিতরে কিছু পি টাইপ অপদ্রব্য, দ্যাট মিন্স ফসফরাস, ফসফরাস যদি যুক্ত করি, এটা যদি যুক্ত করি এর ভিতরে 3টি ফসফরাস যুক্ত করি, তাহলে ফসফরাস যুক্ত করলে সেই ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো তোমার 15। ইলেকট্রন বিন্যাস কিভাবে আসে? 2, 8, 5 আমরা সবাই জানি। এর ভিতরে আমরা কিছু অ্যালুমিনিয়াম যুক্ত করব, তার পারমাণবিক সংখ্যা হলো 13, ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 3। তাহলে এখানে যদি 3টা ফসফরাস যুক্ত করি, আমি যদি এখানে 3টা ফসফরাস যদি আমি যুক্ত করি, তাহলে আমি এখানে কি পাই? দেখো নরমালি এখানে সিলিকন পরমাণু কয়টা স্ট্রাকচারের উপরে? 30টি। এই 30টি সিলিকন এখন তোমার এই রুম টেম্পারেচারে কক্ষ তাপমাত্রায় এখানে কি মুক্ত ইলেকট্রন থাকবে না থাকবে না? তোমার গতদিনের লেসন অনুযায়ী আমরা কি বলতে পারি যে কক্ষ তাপমাত্রায় এখানে মুক্ত ইলেকট্রন থাকবে। এখন সেই মুক্ত ইলেকট্রন কতগুলা, সেটা কি 30টা হবে? না স্যার, কম হবে। স্ট্রাকচার অনুযায়ী না তার থেকে বেশি হবে? 30টা হবে না তার থেকে বেশি হবে? কি মনে হয় তোমাদের কাছে? স্যার কম হবে, সবগুলো বন্ধন তো ভাঙবে না। নিঃসন্দেহে কম হবে, কারণ যত বন্ধন আছে তত ভাঙবে না। আমরা গতদিন দেখেছি কি যে নরমালি একটা কিউবিক সিলিকনের ভিতরে যতগুলো বেসিক্যালি সিলিকন পরমাণু নিয়ে বন্ধন তৈরি করা হয়, সেই তুলনায় খুব সামান্য সংখ্যক বন্ধন ভাঙবে। গতদিন কিন্তু আমরা এটা কথা বলেছি, যারা ক্লাস করে রেকর্ড গুলো খুব ভালো করে দেখো। তাহলে এখানে কক্ষ তাপমাত্রায় তোমার কিছু সংখ্যক পরমাণু ভেঙে যায়, মনে করি 4টা ভাঙে, 4টা বন্ধন ভাঙে। তাই 4টা বন্ধন ভেঙে এইখানের বন্ধনটা ভাঙবে, ভেঙে এখানে একটা হোল তৈরি হবে, এখানে একটা ইলেকট্রন সৃষ্টি হবে, এখানে তোমার একটা হোল তৈরি হইলো, এখানের বন্ধনটাও ভাঙলো, এখানে একটা হোল তৈরি হলো, এখানেও একটা ইলেকট্রন বের হয়ে আসলো, এখানে বন্ধনটা ভাঙলো, হোল তৈরি হলো, এখানে একটা ইলেকট্রন বের হয়ে আসলো, এখানে তোমার হোল তৈরি হইলো, এখানে তোমার একটা ইলেকট্রন বের হয়ে আসলো। তাই 4টা ভাঙলো, বাকি বন্ধন আর ভাঙে নাই। এখন তোমরা বলো তাহলে কক্ষ তাপমাত্রায় ভেঙে যাওয়া বন্ধন সংখ্যা, ভেঙে যাওয়া
ভেঙে যাওয়া বন্ধন সংখ্যা কত? বন্ধন সংখ্যা হইল 4টি। ফলে মুক্ত ইলেকট্রন কয়টা বলতে পারো? মুক্ত ইলেকট্রন কতটি হবে? এখান থেকে যদি 4টা বন্ধন ভেঙে যায় তাহলে কয়টা ইলেকট্রন মুক্ত হয়ে যাবে ওর উপর দিয়ে? 4টা। নিঃসন্দেহে 4টা। এখানে যে হোলগুলো আছে, হোল কি মুক্ত থাকবে না বাউন্ডেড? এইখানে কি মনে হয় তোমাদের কাছে? হোলগুলো কি মুক্ত থাকবে না বাউন্ডেড? স্যার এখানে হোল স্যার মুক্ত। হোলগুলোও কিন্তু মুক্ত, কারণ হোল মনে করছে এখানে 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 এখানে, কিন্তু এইখানের ইলেকট্রন, এই বন্ধনের ইলেকট্রনটা আবার এই হোলের জায়গায় আসতে পারে। কারণ অ্যাকচুয়ালি এখানের বন্ধনটা ভেঙে যদি হোলের জায়গায় আসে তাহলে নতুন কোনো বন্ধন কিন্তু ভাঙে না। মূলত এখানের বন্ধনটা এখানে তৈরি হয়েছে, হোলটা এখানে চলে আসছে। হোলকেও কিন্তু রিকভারি করতে পারে না, মানে এই হোলটাকে চিরতরের জন্য পরিপূর্ণ করে নিয়ে আসতে পারে না, কারণ এই হোলটাকে যখন পরিপূর্ণ করে তখন আবার এখানে হোল সৃষ্টি হয়ে যায়। তার মানে একটা হোলই আছে, 100% রিকভারি হওয়া সম্ভব না। মানে এই জায়গাটা রিকভারি হয়, আবার এখানে ক্ষত সৃষ্টি। তার মানে এখানের বন্ধনটা ভেঙে এখানে তৈরি চলে আসলো, তার মানে এইটা আবার বন্ধন তৈরি করলো, এইটা আবার ভাঙ্গা বন্ধন হলো। তার মানে বন্ধন 4টা ভেঙে গেছে, 4টাই ভাঙছে। এরপরে যখন ইলেকট্রন গুলা দৌড়দৌড়ি করে, আবার হোল গুলোও দৌড়দৌড়ি করে, অন্য বন্ধন ভেঙে ইলেকট্রন এই হোলের জায়গায় আসে, তাতে কি হবে? তাতে কিন্তু নতুন বন্ধন আর ভাঙ্গা হইল না। মূলত এক জায়গার বন্ধন ভেঙে আরেক জায়গায় বন্ধন করে, কিন্তু এখানে যে ইলেকট্রন গুলা বের হয়ে যায় সেখানে কিন্তু আর নতুন কোন বন্ধন গড়ে না। ওই বন্ধন ভেঙে যায় তো চিরতরেই ভেঙে যায়, ওই বন্ধন ভেঙে ইলেকট্রনই বের হয়ে যায়, মুক্ত ইলেকট্রনই বের হয়ে যায়। তাহলে এখানে তোমার মুক্ত ইলেকট্রন হলো 4টি। মুক্ত হোল কয়টা? মুক্ত হোল কয়টা হবে? 4টা। মুক্ত হোল 4টা হবে। এখন যদি আমি এখানে 3টে অ্যালুমিনিয়াম যুক্ত করি, তিনটি ফসফরাস, ধরো আগে ফসফরাস যুক্ত করার পর কি হবে স্ট্রাকচার? এই 3টে যুক্ত করার পর স্ট্রাকচারটা কি হবে? এইখানে একটা ফসফরাস দাও, এইখানে একটা ফসফরাস দাও, এইখানে একটা ফসফরাস দাও। এই 3টে ফসফরাস দাও মানে কি 3টে সিলিকন ওখান থেকে সরে গেছে, মানে বিলীন হয়ে গেছে, বাতিল হয়ে গেছে? না, কি 3টে ফসফরাস নতুন ভাবে এখানে আসছে, তার মানে ওখান থেকে সিলিকন গুলো সরে গেছে, ওই স্ট্রাকচারের মধ্যেই আছে। ফসফরাসে আউটার সেলে ইলেকট্রন আছে 5টা, আমরা জানি। সে একটা মুক্ত ইলেকট্রন ছেড়ে দিল, স্ট্রাকচার, সে একটা স্ট্রাকচারে মুক্ত ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে এই ফসফরাস মুক্ত ইলেকট্রন ছেড়ে দিয়ে সে নিজে কি হয়ে যায়? পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ। ওভারঅল এখন 3টে ফসফরাস যুক্ত করার পর মুক্ত ইলেকট্রন কয়টা হয়? মুক্ত ইলেকট্রন কয়টা হয় ফসফরাসের জন্য? 3টি। এখানে কি এই যে পজিটিভ চার্জ, এই যে মুক্ত হোল মানেই তো পজিটিভ চার্জ। তাহলে 3টে ফসফরাস যুক্ত করার পরে ধনাত্মক আধান হয় কতটি? ধনাত্মক আধান কতটি? সেটাও কিন্তু 3টা। কিন্তু এই 3টে কি মুক্ত ধনাত্মক আধান? এগুলো স্যার বাউন্ডেড এখানে। বাউন্ডেড, স্থির। তাহলে তুমি এখন যদি দেখো মুক্ত ইলেকট্রন মূল বেসিক জায়গাটা তো আমার সিলিকন, বেসিকের তো 5টা মুক্ত ইলেকট্রন ছিল, 5টা হোল ছিল। ফসফরাস যুক্ত করে দেওয়ার সাথে সাথেই মুক্ত ইলেকট্রন ফসফরাস থেকে বের হয়ে বেসিক সিলিকনের মুক্ত ইলেকট্রনের সাথে যোগ হয়ে মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়েছে। মোট মুক্ত ইলেকট্রন কত?
8টি, কারণ ফসফরাস থেকে পাইছে 3টা আর বেসিক সিলিকন থেকে ভেঙে আসছে 3টা, মূল সিলিকন অর্ধপরিবাহী থেকে 8টা হয়েছে। মুক্ত হোল কয়টা? মোট মুক্ত হোল কয়টা হবে? 8টা। না স্যার, মুক্ত হোল কিন্তু আর বাড়তেছে না, ও কিন্তু হোল সরবরাহ করতে পারে নাই। মুক্ত হোল কিন্তু সরবরাহ করতে পারে নাই, ও ধনাত্মক চার্জ সরবরাহ করছে, বাট মুক্ত হোল সরবরাহ করতে পারে নাই। তাহলে মোট মুক্ত হোল কিন্তু ওই আগের মতো 4টাই। হ্যাঁ, এখানে 4টা ছিল আর এখানে 3টা। 4 আর 3 কয়টা হয়? 8টা না 7টা? 7টা। মোট মুক্ত হোল কয়টা? 4টা। আমরা 4টা ধরে নিয়ে কাজ করছি, মুক্ত হোল হইলো 4টা। কারণ ওই যে তোমার বেসিক সিলিকন থেকে যে কয়টা বের হয়েছে সেই কয়টাই ও কিন্তু আর দিতে পারে নাই নতুন ফসফরাস। কিন্তু মোট স্থির ধনাত্মক চার্জ কয়টা? ধনাত্মক চার্জ বা আধান কতটি? 4টি স্যার। 4টি। 7টি কেন স্যার। হবে? 3টা স্যার, 3টা স্যার। স্থির 7টি কেন ধনাত্মক হবে? চার্জ। এই যে তোমার এটা তো হোল ধনাত্মক চার্জ বুঝলাম, সে কি স্থির? এই ধনাত্মক চার্জ কি স্থির? এই কিন্তু কথা আবল তাবল শুরু হয়ে গেছে। না স্যার, স্থির এই 3টি স্যার। স্থির তো 3টা আর মুক্ত ধনাত্মক চার্জ 4টা, কারণ মুক্ত হোল 4টা মানে মুক্ত ধনাত্মক চার্জ 4টা আর স্থির ধনাত্মক চার্জ 3টা। তা আমরা যখন এখানে মুক্ত হোলের কথা বলবো তখন তো 4 আর 3 7টা বলতে পারবো না, মুক্ত হোল কয়টাই বলতে হবে? 4টা। আর মুক্ত ইলেকট্রন কয়টা বলতে হবে? 7টা। আর স্থির ধনাত্মক চার্জ কয়টা বলতে হবে? 3টা। তাহলে এই স্ট্রাকচারের উপরে তুমি দেখো এই 3টা সংখ্যার ভিতরে কোনটার আধিক্য বেশি, প্রাধান্য বেশি? মুক্ত ইলেকট্রনের না মুক্ত হোলের না স্থির ধনাত্মক চার্জের? তার প্রভাবটা বেশি থাকবে হোলের। হোলের। হ্যাঁ, স্যার হোলের ইলেকট্রন প্রভাব বেশি থেকে। ইলেকট্রন কি স্যার, বলে আর এক ইলেকট্রনের। ছাগলে? তুই তুই কাঁঠাল পাতা খাইতে যা, যা রাফি, আসস তুই কাঁঠাল পাতা খাইয়ে, গজাল কোথাকার। এখানে মুক্ত ইলেকট্রন 7টা আর মুক্ত হোল 4টা, তাতে মুক্ত হোলের প্রভাবটা বেশি কিভাবে থাকে? তাহলে প্রভাব কার বেশি থাকবে? মুক্ত ইলেকট্রন। ইলেকট্রনের স্যার। ইলেকট্রনের। ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাহলে ওভারঅল এই যখনই অবিশুদ্ধ করা হইলো তখন সে কি হিসাবে আত্মপ্রকাশ করবে? নেগেটিভ চার্জ হিসেবে। দ্যাট মিন্স এন টাইপ, তখন সে এন টাইপ হিসাবে আত্মপ্রকাশ করবে এবং সেটা হবে নেগেটিভ চার্জ। কিন্তু আমরা যদি মূল অরিজিনে যাই, অরিজিনের চার্জ যদি অ্যানালাইসিস করি তাহলে কি চার্জ হয়? এই 7টার চার্জ নেগেটিভ, এই 4টার চার্জ পজিটিভ, এই 3টা স্থির ধনাত্মক চার্জ আর 4টা মুক্ত হোল পজিটিভ, স্থির ধনাত্মক চার্জও তো সে পজিটিভ। তাহলে ধনাত্মক চার্জও আসে 7, ঋণাত্মক চার্জও 7, মিলে কি হয়ে যায়? নিউট্রাল। তাহলে মূলত তাকে বলবো নিউট্রাল, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে বলবো এন টাইপ, নেগেটিভ। ক্লিয়ার? গতদিনই বলেছি। যদি আমি অ্যালুমিনিয়াম ঢুকাই, 3টে অ্যালুমিনিয়াম যদি ঢুকাই, এখানে একটা ঢুকাইলাম, এখানে একটা ঢুকাইলাম, এখানে একটা ঢুকাইলাম, 3টে অ্যালুমিনিয়াম যদি আমি ঢুকাই, তাহলে অ্যালুমিনিয়াম ঢুকানোর আগে এখানেও 1টা 2টা 3টা 4টে। কি 4টা বন্ধন ভাঙছে, তাহলে কয়টা ইলেকট্রন মুক্ত করছে ও নিজে নিজে? সিলিকন
সিলিকনের চারটা। সিলিকন পরমাণু হইল 30টি। ভেঙে যাওয়া কক্ষ তাপমাত্রায় ভেঙে যাওয়া বন্ধন, কক্ষ তাপমাত্রায় ভেঙে যাওয়া বন্ধন কতটি? 4টি। তাহলে ভেঙে যাওয়া বন্ধন 4টি। তাহলে মুক্ত ইলেকট্রন কয়টা? ফলে মুক্ত ইলেকট্রন 4টি। মুক্ত হোল কয়টা? মুক্ত হোল 4টি। মুক্ত হোল আর মুক্ত ইলেকট্রন একই তো কথা। মুক্ত, আচ্ছা এইখানে আমরা মুক্ত ইলেকট্রন আমরা এখানে 3টে লিখছিলাম, ওই যে 3টার কারণে। এখানে কিন্তু এই যে মুক্ত হোল কিন্তু আসছে এখান থেকে আসছে, এই যে বেসিক সিলিকন থেকে, অবিশুদ্ধ দেওয়ার আগে বা অবিশুদ্ধ দিলাম কিন্তু মূল সিলিকনের ঘটনা এটা আমি ধরে নিলাম, এগুলো কিন্তু ধরা জিনিস। তাহলে মুক্ত ইলেকট্রন 4টি, মুক্ত হোল 4টি। এই হোলও দৌড়দৌড়ি করতে পারে, এই ইলেকট্রনও দৌড়দৌড়ি করতে পারে স্ট্রাকচারে। এটা অলরেডি আমরা আগেই বলেছি। 3টে অ্যালুমিনিয়াম যুক্ত করার পরে 3টি অ্যালুমিনিয়াম যুক্ত হওয়ার পর কি হবে? অ্যালুমিনিয়াম কি করবে দেখো দেখি, এখন আসো তার স্ট্র্যাটেজি। অ্যালুমিনিয়াম তার এখানে কি তৈরি করে দিবে একটা, কারণ অ্যালুমিনিয়ামের আউটার শেলে ইলেকট্রন 3টে ইলেকট্রন 3টে সিলিকনের সাথে 3টা হাত পাকাপোক্ত করে, 3টা বন্ধন তৈরি করে। বাকি হাতটা শক্ত করার জন্য সিলিকন দিতে পারতেছে ইলেকট্রন, কিন্তু অ্যালুমিনিয়াম পারছে না। ফলে অ্যালুমিনিয়ামের জায়গাটা ফাঁকা থাকতেছে। তাহলে যত অ্যালুমিনিয়াম ঢুকাচ্ছ, প্রত্যেক অ্যালুমিনিয়ামেরই এক একটা বন্ধনে অ্যালুমিনিয়ামের অংশটা ফাঁকা পড়ে আছে। তাহলে ওর অংশটা ফাঁকা, ওর অংশটা এই অ্যালুমিনিয়ামের এখানে মনে করো অংশটা ফাঁকা, এই অ্যালুমিনিয়ামের এখানে মনে করো অংশটা ফাঁকা। তাহলে অ্যালুমিনিয়াম কয়টা গর্তের সৃষ্টি করলো? 3টে অ্যালুমিনিয়াম 3টা গর্ত, 3টা হোল সৃষ্টি করলো। তাহলে 3টি অ্যালুমিনিয়াম যুক্ত হওয়ার পরে এই যে হোল 3টা তৈরি করে, এই হোল 3টা কি মুক্ত না স্থির? এখানে তোমাদের অভিমত। স্যার স্থির। 3টি অ্যালুমিনিয়াম যুক্ত হওয়ার পর মুক্ত হোল, এই যে তোমরা বলছো না এটা স্থির, এটা স্থির না। দেখো তোমাদের সেন্সে ভুল হয়, সে কেন স্থির না? আচ্ছা এইখানের হোল কি স্থির ছিল? এই যে হোলগুলো তৈরি হয়েছে না স্যার। এগুলো কি কেন ছিল না? কারণ কি? কারণ এই হোলগুলো পরিপূর্ণ হয় কার দ্বারা? ইলেকট্রন দ্বারা। কোন জায়গার ইলেকট্রন দ্বারা? সিলিকনের অন্য বন্ধনের ইলেকট্রন দ্বারা। ফলে হোলটা কোথায় চলে যায়? যেখান থেকে ইলেকট্রন আসে এটা পূর্ণ করতে, সেইখানে হোলটা চলে যায়। তার মানে হোলটাকে আমরা কি বলি? মুক্ত, ভবগুরু, ঘুরতেছে। তাহলে এইখানে যদি হোলটা পূর্ণ করতে পারে, তাহলে এই অ্যালুমিনিয়ামের হোলে কি দোষ করছে? তাহলে ওর এই জায়গাটা কেন সিলিকনের এখানের এই বন্ধনের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এসে এটাকে পূর্ণ করতে পারে? তুমি কি বুঝছো কথা? স্যার করবে তো। এইটাকে যদি পূর্ণ করে, সিলিকনের এখানের কোন ইলেকট্রন যে ফলে হোলটা এখানে নিয়ে আসে এই জায়গাটাকে পরিপূর্ণ করে দেয়। অ্যালুমিনিয়ামের এখানে যেহেতু গর্ত, মানে ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ আছে এই গর্তে, এখানের বন্ধনটা ভেঙে এখান থেকে ইলেকট্রন যে এই জায়গাটা পূর্ণ করে দিতে পারে, ফলে এই জায়গাটায় এসে হোল তৈরি। তাহলে এই অ্যালুমিনিয়ামের হোল এখানে চলে আসে, কিন্তু মূলত অ্যালুমিনিয়াম
এখানে তোমার দেখো যে অ্যালুমিনিয়াম দেওয়ার কারণে অ্যালুমিনিয়ামের কাছে হোল তৈরি হয়ে গেছে, পরবর্তীতে সেই হোলটা সেখানে নেই, হোলটা ঘুরে গেছে, অন্য জায়গায় চলে আসছে। তো অন্য জায়গায় যখন চলে আসছে তখন ওই হোলটাকে কি আর আমি স্থির হোল বলতে পারবো? পারবো না স্যার। সেও বলতেছে, ঘুরতেছে। কিন্তু এইখানে যখন ইলেকট্রন চলে আসছে, তোমরা আরো একটা জিনিস বুঝো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইলেকট্রন আসার কারণে এই অ্যালুমিনিয়ামের আউটার শেলটা দেখো দেখি, কয়টা ইলেকট্রন ধারণ করছে অ্যালুমিনিয়ামের? বন্ধন অনুযায়ী কি হিসাব করা যায়? এই বন্ধনে একটা, এই বন্ধনে একটা, এই বন্ধনে একটা, এই বন্ধনে একটা, তাহলে অ্যালুমিনিয়ামের এখন আউটার শেলে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? আগে 4টা। ছিল কয়টা? মূল অ্যালুমিনিয়ামের ছিল 3টা, কিন্তু এখানে যখনই এই অবস্থায় বিরাজ করতেছে তখন অ্যালুমিনিয়ামে হয়ে গেছে কয়টা? 4টা। অ্যালুমিনিয়াম নিজে কি করলো? একটা একটা হোল তৈরি করার সাথে সাথে সে কি গ্রহণ করার ক্যাপাসিটি অর্জন করে? ইলেকট্রন। কি ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি সে অর্জন করে। যখনই সেই ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি অর্জন করে বা ইলেকট্রন গ্রহণ করে তখন তার চার্জটা কি? মাইনাস। এই অ্যালুমিনিয়ামটা মাইনাস, এই অ্যালুমিনিয়ামটা মাইনাস, এই অ্যালুমিনিয়ামটা। তাই এভাবে যখন অ্যালুমিনিয়াম আমরা সরবরাহ করি, অ্যালুমিনিয়াম নিজে হোল সৃষ্টি করে এবং নিজে মাইনাস হয়ে যায়। এই অ্যালুমিনিয়াম কি দৌড়ায় এই স্ট্রাকচারের উপরে? দেখছো অ্যালুমিনিয়াম কি দৌড়াবে? না। কে দৌড়াবে? অ্যালুমিনিয়াম যে হোলটা তৈরি করেছে সেই হোল দৌড়াবে। তাহলে অ্যালুমিনিয়াম নিজে কি হয়ে গেল তখন? নেগেটিভ। এই নেগেটিভ গুলো কি দৌড়াবে? এই যে অ্যালুমিনিয়াম নেগেটিভ, অ্যালুমিনিয়াম তো দৌড়াচ্ছে না। ভোল্টাসে দৌড়াইবে। অ্যালুমিনিয়াম দৌড়াচ্ছে না মানে কি? ওর তো দৌড়ানোর প্রশ্নই আসে না। তার মানে এই নেগেটিভ গুলো হলো বাউন্ডারি। তাহলে সে হোল তৈরি করছে কয়টা? 3টা অ্যালুমিনিয়াম, 3টা। এবং তারা কি হোল? স্থির হোল না মুক্ত হোল? মুক্ত হল। মুক্ত হোল। তাহলে সে স্থির স্থির ঋণাত্মক আধান তৈরি করবে কয়টা? ওই অ্যালুমিনিয়াম স্থির ঋণাত্মক কয়টা আধান তৈরি করে? 3টা। 3টা ঋণাত্মক আধান তৈরি করে। এখন তুমি ক্যালকুলেশনে আসো। এই স্ট্রাকচারে বেসিক যে সিলিকন, এটা তো সিলিকনের অর্ধপরিবাহী, তাই সিলিকনে ওই বন্ধন ভেঙে ঠেঙ্গে কক্ষ তাপমাত্রায় কয়টা এখানে হোল মুক্ত হয়েছিল আর কয়টা ইলেকট্রন মুক্ত হয়েছিল কক্ষ তাপমাত্রায়? মুক্ত ইলেকট্রনও ছিল 4টা, আর মুক্ত হোল কয়টা ছিল? 4টা কক্ষ তাপমাত্রা। অ্যালুমিনিয়াম যোগ করার সাথে সাথে এই স্ট্রাকচারের উপরে কিসের যোগান পাইছে? মুক্ত ইলেকট্রন না মুক্ত হোল? কিসের মুক্ত যোগান? হোল। তাহলে মুক্ত মুক্ত হোল। হোল। তাহলে মুক্ত হোল কয়টা পাইছে? 3টা। 3টা। আর আগে মুক্ত হোল কয়টা ছিল? 4টা। মোট মুক্ত হোল কয়টা হয়েছে? 7টা। মোট মুক্ত হোল 7। এখন আগে মুক্ত ইলেকট্রন কয়টা ছিল? মোট মুক্ত ইলেকট্রন কয়টা হবে? 4টা। মোট মুক্ত ইলেকট্রন কিন্তু 4টাই। তুমি আবার মনে করো না মোট এখানে 3টে ইলেকট্রন আর এখানে তো 3টে নেগেটিভ চার্জ হয়েছে, তাহলে 7টা। এই 3টে নেগেটিভ চার্জ তারা কিন্তু মুক্ত ইলেকট্রন না, তারা স্থির ইলেকট্রন। কিন্তু এখানে বেসিক স্ট্রাকচারে, মূল স্ট্রাকচারে যে মুক্ত ইলেকট্রন ছিল আর সমান সংখ্যক মুক্ত হোল ছিল, কিন্তু অ্যালুমিনিয়াম কিছু মুক্ত হোল দেওয়ার কারণে ওভারঅল হোল বেড়ে গেছে, কিন্তু ওভারঅল মুক্ত ইলেকট্রন কি বাড়তে পারছে? পারে নাই। বেসিক স্ট্রাকচারে যা ছিল তাই রয়েছে। আর এখানে নতুন কইরা তোমার কি আসছে?
মোট স্থির ঋণাত্মক আধান আসছে। ঋণাত্মক আধান কয়টা? তিনটা। তিনটা। তাহলে এখন যদি তুমি আপাত দৃষ্টিতে এই স্ট্রাকচারের দিকে তাকাও এই স্ট্যাটিস্টিক্স থেকে, তখন তুমি স্ট্রাকচারকে কি বলবা? সেখানে কার প্রাধান্যটা বেশি? হোলের। হোলের। হোল আছে 7টা, এবং হোলকে আমরা অ্যাজ এ পজিটিভ না অ্যাজ এ নেগেটিভ হিসাবে ট্রিট করি? পজিটিভ। পজিটিভ। তাহলে এটাকে আমরা কি টাইপ বলতে পারি এখন? পজিটিভ টাইপ অথবা কি টাইপ। এবং আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় তার চার্জটা কিরকম? পজিটিভ, কারণ হোলের প্রাধান্যটা বেশি। কিন্তু একদম যদি রুটে যাই, মূল জিনিসটা চিন্তা করি যে ওভারঅল তার চার্জ, তাহলে কি বলবো? 7টা পজিটিভ, হোল তো পজিটিভ, আর এখানে মুক্ত ইলেকট্রন 4টা ঘুরতেছে নেগেটিভ, ওকে, আর 3টা ঘুরতেছে না, তারাও তো নেগেটিভ আছে ওই স্ট্রাকচারের মধ্যে, তাই নেগেটিভও তো মোট 7টা আছে। তাহলে ওভারঅল তার চার্জটা কি হয়ে যাবে? পজিটিভ না নেগেটিভ? নিরপেক্ষ, নিউট্রাল। নিউট্রাল হয়ে যাবে, পজিটিভও হবে না নেগেটিভও হবে। কথা কি আমরা বুঝছি? আমরা শুধু এই জায়গাটায় বুঝি না এইখানে যে মাইনাসটা ধারণ করে এই একটা বিষয়, আর একটা বুঝি না যে সে যে হোলগুলা তৈরি করে দেয় সেই হোলগুলা আসলে ওইখানেই স্থির করে থাকে, কারণ এর মাইনাস তৈরি করতে গেলে হোলগুলো তো আর ওখানে স্থির করে থাকতে পারে না, হোলগুলো অন্যত্র সরে যায়। এখানে তোমরা সবসময় একটু চিন্তা করো বিষয়টা, যে এটা কিন্তু কখনো রিকভারি হওয়ার জিনিস। তোমার হাতের এখান থেকে অ্যাক্সিডেন্ট করে মাংস পড়ে গেছে, সার্জারি করতে যাবা, যখন তুমি অর্থোপেডিক্স এর ডাক্তারের কাছে যাবা, তোমাকে অপারেশন করে দিবে, কিছুদিন পরে দেখবা এই মাংস এত পড়ে গেছে তোমার আর সেই গর্তটা পূর্ণ হয়নি। এটি কিন্তু আসলে পূর্ণ করা যায় না, তখন তোমাকে যে কসমিক সার্জারির ওখানে যে কি করতে হবে, যে তোমার হয়তো মাংস যেখানে বেশি আছে সেখান থেকে, আমাদের এরকম যখন হয় সাধারণত পায়ের থাই থেকে বা যেখানে মাংসের পরিমাণ বেশি, মাসেলসের পরিমাণ বেশি, সেখান থেকে কেটে এখানে লাগানো, এই জায়গাটা অ্যাডজাস্ট করা হয়, কিন্তু ওইভাবে কিন্তু মূলত ইটা থেকে যায়, একটা স্পট থেকে যায়। আর যেখান থেকে কেটে আনা হয় সেখানেও একটা স্পট থেকে যায়, সেই জায়গাটা আবার পুরোপুরি রিকভারি হয় না, হয়তো কিছুটা রিকভারি হয়ে আসে কিন্তু পুরোপুরি হয় না। তো তুমি এখানের গর্তটা আরেক জায়গা থেকে এনে পূরণ করলা, এই গর্তটা পূর্ণ হয়ে গেল, কিন্তু আরেক জায়গায় তো গর্তটা সৃষ্টি হয়ে গেছে। তো এখানে তোমার হোলগুলা বারবার, এখানের হোলটা হয়তো রিকভারি হয় এখানের ইলেকট্রন দ্বারা, কিন্তু রিকভারি হওয়ার সাথে সাথে এখানের ইলেকট্রন দ্বারা রিকভারি হইলে এখানে তো ইলেকট্রনের জন্য আবার হোলটা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং চূড়ান্ত ভাবে তাকে কোনোভাবে রিকভারি করা যাচ্ছে না হোল, এই জন্য আমরা বলি দৌড়দৌড়ি। এবং এই বিষয়টা আমরা এখানে একটু মাথায় নিব। এখন তুমি একটা জিনিস দেখো, আমরা যদি এখানে এখানে এই যে কথাগুলো বললাম, এখন এইটা কি এই ফসফরাস দেওয়ার ফলে এটা বিশুদ্ধ সিলিকন আছে? অ্যালুমিনিয়াম দেওয়ার ফলে এটা কি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম আছে? মানে এটা বিশুদ্ধ সিলিকন আছে? আর না স্যার। এটাও নাই, এটাও নাই, এটাও অবিশুদ্ধ, এটাও অবিশুদ্ধ, এটাও অবিশুদ্ধ, এটাও অবিশুদ্ধ, কিন্তু এটা কি টাইপ হয়েছে? এটা হয়েছে এন টাইপ অর্ধ পরিবাহী। তাহলে এন টাইপ অর্ধ পরিবাহীকে কি বিশুদ্ধ অর্ধ পরিবাহী না অবিশুদ্ধ অর্ধ পরিবাহী হিসেবে সবসময় ট্রিট করা হয়? অবিশুদ্ধ। কারণ এন টাইপ পি টাইপ হইতে গেলেই তো অন্য মৌল যুক্ত করতে হবে, তা নাহলে তো হবে না, অবশ্যই সে অবিশুদ্ধ হয়ে যাবে। এখন তুমি এইটা একটা সিলিকনের একটা বার নিলে, একটা টুকরো, এটা নিলে, এটাকে দুই ভাগ করো, দুই ভাগ করে এখানে তুমি 3টি ফসফরাস ঢোকাইলে, আর এখানে তুমি 3টি অ্যালুমিনিয়াম ঢোকাইলে। তুমি দেখো এইটা এমন ভাবে করা হয়, এটা খুব
সুনিয়ন্ত্রিতভাবে এবং মেশিনের সাহায্যে যান্ত্রিক প্রক্রিয়া অনেক সতর্কতা অ্যাপ্লাই করে এই একই সিলিকন খণ্ডে আস্ত সিলিকন খণ্ডের অর্ধেকে এক পাশে 3টে অ্যালুমিনিয়াম ঢুকেছে আর এক পাশে 3টে ফসফরাস। এভাবে যখন অ্যালুমিনিয়াম এবং ফসফরাস ঢুকানো হয় এটাকে বলা হয় ফেব্রিকেশন। এই ফেব্রিকেশন যে করা হয়, ফেব্রিকেশনসের তোমার যে হিসাব নিকাশ সেটা যান্ত্রিক উপায়ে করা হয় এবং খুব নিয়ন্ত্রিত ভাবে করা হয়। যেমন ইচ্ছে তেমন ভাবে করলে হবে না, সুতরাং প্রসেসটা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব সতর্কতার সাথে করার সাথে সাথে এই যে অংশটা, এই অংশটাকে তোমরা এখন কি বলতে পারো? এটা কি পি টাইপ হয়ে যাবে না এন টাইপ হয়ে যাবে? এন এটা তো টাইপ। মূল স্ট্রাকচার তো Type. সিলিকন, এটা হয়ে যাবে এন টাইপ। আর এপাশে যখন যুক্ত করবা তখন এটা কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম যখন যুক্ত করবো অর্ধেক, তখন এটাকে আমরা বলতে পারবো। এখন এই এন টাইপ আর পি টাইপ এরা কিভাবে অবস্থান করতেছে? এরা কি বিচ্ছিন্ন আলাদা দুইটা খণ্ড না একই খণ্ড? এটা কিন্তু একই খণ্ডের এক পাশে এন টাইপ আর এক পাশে পি টাইপ। তাহলে তারা কি পাশাপাশি অবস্থান করে? এভাবে এন টাইপ এবং পি টাইপ যদি পাশাপাশি অবস্থান করে তখন যে ডিভাইসটা তৈরি হয়, তখন এটা একটা ডিভাইস তৈরি হয়, এটা একটা যন্ত্র। এটাকে আমরা বলি ডায়োড। এটার নাম হইল ডায়োড। এটাকে আমরা ডায়োড বলি। এবং এই যে ডায়োড, তাহলে ডায়োডে বোঝাই যাচ্ছে এখানে জাংশন। জাংশন মানে কি? দুইটার মিলিত স্থান। এই দুইটার মিলিত স্থান কিন্তু মিলিত করে একটা পি টাইপ আর এন টাইপ। তাহলে পি টাইপ এবং এন টাইপ মিলিত হয়ে তারা তৈরি করে ডায়োড, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস আমাদের বর্তমান ইলেকট্রনিক্স। এই ডায়োড ট্রানজিস্টর আরো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সেগুলো দেখি। এখনই আমরা এই আস্তে 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 আমরা এখন ডিভাইসের মধ্যে ঢুকে গেলাম, বিভিন্ন অর্ধপরিবাহী। এই যে ডিভাইসটা, এই ডিভাইসে তোমার এখানে আমরা দেখতেছি তারা যখন আমরা বিভিন্ন সার্কিটে ব্যবহার করি তখন তাদের চেহারাটা কিরকম? তখন তাদের চেহারাটা এরকম। এটা গোলাকার, এরকম গোলাকার একটা জিনিস, তার এক পাশ এভাবে সিলভার করা। এটা তুমি মোবাইল টোবাইল ভাঙলে মাদার বোর্ডের উপরে এরকম তুলে দেখবে, গোলাকার সিলিন্ডার। এগুলোকে বলা হয় ডায়োড। কিন্তু আমরা সার্কিটে যখন ব্যবহার করি সেটার একটা সিম্বল ব্যবহার করি, সিম্বলিক হিসাব ব্যবহার করি, সেটাকে এরকম তীর চিহ্ন দিয়ে দেখানো। এইটা হলো তার সিম্বল। এই যে বার চিহ্ন দেওয়া হয়, বার মানে নেগেটিভ আর তাহলে তার উল্টো সাইডটা পজিটিভ। তার মানে কি? কেন নেগেটিভ আর পজিটিভ হইলো? তুমি স্পষ্ট বুঝতে পারতেছো, এটা যেহেতু ডায়োড, এর মধ্যে কি আছে? অর্ধপরিবাহী। এটা অর্ধপরিবাহী ডায়োড, সিলিকনের ডায়োড। কিন্তু সেই সিলিকনের মধ্যে কি আছে? বিশুদ্ধ সিলিকন? এটা মোটেই না, সেটাকে অবিশুদ্ধ করা হয়েছে কি দিয়ে? ত্রিযোজী এবং পঞ্চযোজী দুইটা দিয়ে। শুধুমাত্র এন টাইপ আর এন টাইপ মিলাইলে ডায়োড হয় না, পি টাইপ আর পি টাইপ মিলাইলে ডায়োড হবে না। একটা এন টাইপ আর একটা পি টাইপ পাশাপাশি। তাহলে তোমার এটার ভিতরে এই ফেব্রিকেশন করা হয়েছে এটাকে এমন ভাবে যে এক পাশে পি টাইপ আর এক পাশে এন টাইপ করা হয়েছে। তাহলে পি টাইপ করা হইলে এক পাশে অ্যালুমিনিয়াম ঢুকানো হয়েছে আর এক পাশে ফসফরাস ঢুকানো হয়েছে। তাহলে যেখানে অ্যালুমিনিয়াম ঢুকানো হয়েছে সেই সাইড তোমার হইলো পি টাইপ অর্ধপরিবাহী, সেটা পজিটিভ শো করে। আর যেখানে ফসফরাস যুক্ত করা হয়েছে সেটা হলো এন টাইপ অর্ধপরিবাহী, সেটা নেগেটিভ শো করে। তাহলে তার এক পাশ পজিটিভ আর এক পাশ নেগেটিভ। তাহলে এই যে তার সবসময় বার চিহ্ন যেখানে সেটা হলো নেগেটিভ, আর যেখানে তোমার বিপরীত চিহ্ন সেটা। এইটাই আমরা সার্কিটে ব্যবহার করি। এইটা আমরা সাধারণত বিভিন্ন সার্কিটের উপরে আমরা এটা দেখি, সার্কিটের উপরে আমরা এটা সাধারণত দেখি, আর এটা আমরা সার্কিটে ব্যবহার। ওকে, এখন কথা হইলো আমরা দেখি এবং ব্যবহার করি। বুঝছো? দেখি এবং ব্যবহার করি,
এখানে যদি আমরা আমরা এই জিনিসটাকে যখন আমরা এভাবে রাখি এবং হোল আর ইলেকট্রন আমরা এখানে দেখাই, তাহলে এইটার কিন্তু কিছুই নাই, এটা এখন ডায়োড হয়ে গেছে। যখন এখানে এন টাইপ আর পি টাইপই হয়েছে, এই জিনিসটা একটা ডায়োড হয়ে গেছে। এই ডায়োডে তোমরা দেখবা চিত্রে এখানে তোমার দেখানো হয় ইলেকট্রন, এখানে 3টে কেন? এখানে যদি 6টা ফসফরাস থাকে তাহলে 6টা, তাহলে এখানে তোমার দেখো, আমি এখানে একটা স্ট্রাকচার দেখেছি। এইখানে তোমরা যেটা বুঝতে ভুল করো সেটা দেখো, এই পাশে কি কি দেখানো হয়েছে? ইলেকট্রন দেখানো হয়েছে, পজিটিভ আর নেগেটিভ দেখানো হয়েছে। দেখানো হয়েছে কিনা? পজিটিভ এবং নেগেটিভ দেখানো হয়েছে। তাহলে নেগেটিভ গুলা কি? গোলাকার ছাড়া, বৃত্ত ছাড়া। আর পজিটিভ গুলা কি? বৃত্তের ভিতরে। এখানে তোমরা মনে করো কি, মনে করো যে এখানে এই ইলেকট্রন গুলো হইলো মুক্ত ইলেকট্রন, আর এই গোলাকার যেগুলো পজিটিভ দেওয়া সেগুলো হইলো তার ভিতরের হোল, মুক্ত হোল। কারণ যে কোনো স্ট্রাকচারের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে তোমার কিসের আধিক্য বেশি ছিল আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। এখানে তোমার ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের আধিক্য বেশি ছিল। কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে কি হোল ছিল না? হোল ছিল না? কি মনে হয় তোমাদের কাছে? ছিল। তাহলে এখানে তোমার মুক্ত ইলেকট্রন ছিল কয়টা এই নিয়ম অনুযায়ী? কয়টা ছিল? এখানে ছিল 4টা সিলিকন, সিলিকনের 4টা 4টা, মুক্ত হয়েছে। ফসফরাসের 3টা। তাহলে মোট কয়টা ছিল মুক্ত ইলেকট্রন? 7টা। 7টা। মুক্ত হোল ছিল কয়টা? 4টা। তাহলে মুক্ত ইলেকট্রন আর মুক্ত হোল, হোলও কিন্তু আছে তার ভিতরে, কিন্তু তারা কি সমান সমান থাকে? না থাকে না। স্যার। তাই তখন এইগুলো অঙ্কন করা হয়, তাই তুমি দেখো এখানে ইলেকট্রন আর পজিটিভ চার্জ হোল সমান সমান রাখা হয়েছে। তাহলে এইটা যদি এই বাউন্ডেড দেওয়া এরা যদি হোলই হইতো, তাহলে তো সমান সমান থাকার কথা না। তুমি কি বুঝতে পারছো? তার মানে আমি কি বলতে চাচ্ছি, এখানে এখানে যেগুলো এই বাউন্ডারি দেওয়া গোলাকার, ওরা কিন্তু হোল না। তোমরা এটা হোল ভেবে ভুল করো। এখানে তোমার এই যে নেগেটিভ যেগুলো আছে, এইগুলোকে তোমরা মনে করো মুক্ত ইলেকট্রন। এরা মুক্ত ইলেকট্রন না। তাহলে এরা কারা? এরা কারা? এরা কারা অলরেডি আমি পড়াই ফেলেছি। বাউন্ডেড দেওয়া মানে কি? বাউন্ডারি করে রাখা। তাহলে কারা বাউন্ডারির মধ্যে থাকে? এই স্ট্রাকচারের মধ্যে কেউ কেউ বাউন্ডারির মধ্যে থাকে না, যারা নড়াচড়া করতে পারে না। তাহলে এখানে তুমি দেখো, এখানে তোমার 1 2 3 4 5 6 7 8 9, 9টা
এখানে হোল আছে এবং সাথে কিন্তু 9টা বাউন্ডারিও দেওয়া আছে। বাউন্ডারি দেওয়া মানে ইলেকট্রন তারা কিন্তু মুক্ত না। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে তোমার এখানে হোল আছে, বেশ ভালো কথা, হোল 7টা, কিন্তু মুক্ত ইলেকট্রন তো 4টা। মুক্ত ইলেকট্রন আর হোল তারা কিন্তু সমান সমান না। তাহলে এখানে যতগুলো মুক্ত হোল আছে ঠিক ততগুলোই এখানে ইলেকট্রন পাশে রাখা হয়েছে। যদি ওই ইলেকট্রন গুলো মুক্ত ইলেকট্রনই হইতো তাহলে তো সমান সমান হইতো। তাহলে এরা কার? এইটা বুঝতে আমরা ভুল করি। এটা যেহেতু একটা সিলিকনের বার, তোমার এই যে আধিক্যটা বাড়ছে, কোন জায়গায় কম হয়েছে, কোন জায়গায় বেশি হয়েছে, কেন হয়েছে? অপদ্রব্য মিশ্রিত করার ফলে। কিন্তু এখানে বেসিক সিলিকনের যা ছিল, এখানেও তো বেসিক সিলিকনের তাই ছিল। সিলিকন খণ্ডের মূল সিলিকন খণ্ডের মুক্ত ইলেকট্রন 4টা, মুক্ত হলো 4টা। মূল সিলিকন খণ্ডে মুক্ত ইলেকট্রনও 4টা, মুক্ত হলো 4টা। কিন্তু এখানে মুক্ত ইলেকট্রন 3টা বাড়ে, এখানে মুক্ত হোল 3টা বাড়ে, যার কারণে এখানে মোট মুক্ত ইলেকট্রন বেড়ে যায়, আর যার কারণে এখানে মোট মুক্ত হোল বেড়ে যায়। কিন্তু বেসিক সিলিকন কিন্তু সেম সেম। তাহলে এখানে যেগুলো অঙ্কন করা হয়, ওই মূল সিলিকন বা অর্ধপরিবাহীর যে মুক্ত হোল আর মুক্ত ইলেকট্রন তাদেরকে কিন্তু এখানে দেখানো হয়, অর্থাৎ ওটা ভুলেছে। এখানে যেগুলো দেখানো হয় তাদেরকে না, তাদেরকে বলতে কাদের? ওই মূল সিলিকনের যে মূল ইলেকট্রন, মূল যে 4টা মুক্ত ইলেকট্রন কক্ষ তাপমাত্রায় আর 4টা হোল তৈরি হয়ে গেছিল, সেগুলো কিন্তু এখানে কোনোটাই দেখানো হয়নি। এই যখন তোমরা বায়াসিং টাসিং এখানে আমরা কাজবাজ গুলো করবো, এরকম বিভিন্ন ভাবে আঁকবো। তাহলে এখানে কাদেরকে আঁকা হয়েছে, কোনগুলোকে আঁকা হয়েছে? আঁকা হয়েছে যে অপদ্রব্যটা যুক্ত করা হয়েছে, সেই অপদ্রব্যের জিনিস। কারণ কি অপদ্রব্যের জিনিসগুলো কেন আঁকা হয়েছে? কারণ অপদ্রব্য দুইটা ডিফারেন্ট। আর এখানে যে অর্ধপরিবাহী যেটা সিলিকন, তার যে ঘটনাটা এই অংশে আছে তার সেম ঘটনা এই অংশে আছে, সুতরাং তাদের আর দেখানোর এখানে দরকার নাই, তারা সমান সমান আছে। তাহলে এই কখনো এন টাইপ কখনো পি টাইপ হয়েছে কাদের কারণে? ওই মূল সিলিকনের যে সংখ্যা তাদের কারণে না। মূল সিলিকনের 4টে ইলেকট্রন 4টা হোল, মূল সিলিকনের 4টে ইলেকট্রন 4টা হোল, তাদের জন্য এন টাইপ আর পি টাইপ হয়নি। এন টাইপ আর পি টাইপ হওয়ার জন্য দায়ী কে? দায়ী হইল এই ফসফরাস আর অ্যালুমিনিয়াম। তারা সমান সমান, সিলিকনের বিষয় যা আছে এখানে তাও এখানে আছে। এই জন্য কমন জিনিসটার এখানে রাখা হয় না, যাদের কারণে এখানে ডিফারেন্সটা সৃষ্টি হয়েছে তাদেরকে এখানে দেখানো হয়েছে, এই ফসফরাস আর অ্যালুমিনিয়ামের। যখন আমি 9টা ফসফরাস যুক্ত করি তখন ফসফরাস থেকে কয়টা ইলেকট্রন মুক্ত হয়? 9টা ফসফরাস যুক্ত করলে 9টা ইলেকট্রন মুক্ত হবে। এই হলো মুক্ত ইলেকট্রন, যার পাশে কোনো বাউন্ডারি নেই। সাথে সাথে ওই 9টা ফসফরাস কি হিসাবে নিজেকে পরিচয় দিবে, আত্মপ্রকাশ করবে? 9টা পজিটিভ চার্জ। 9টা পজিটিভ চার্জ, ওই হইলো দেখো পাশে 9টা পজিটিভ চার্জ রেখে দেওয়া হয়েছে এবং বাউন্ডারি দেওয়া হয়েছে। তার মানে এই পজিটিভ চার্জ গুলো কিন্তু ওই ফসফরাস জোড়ায় জোড়ায়, যে একটা মুক্ত ইলেকট্রন ছাড়লে সে নিজে একটা পজিটিভ হবে। তার মানে এরা একজন, একটা মূল মুক্ত ইলেকট্রন আর একটা বাউন্ডেড পজিটিভ, একটা জোড়া। এটা কিন্তু শুধু এই অপদ্রব্য জোড়ায় 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 এখানে রাখা হয়েছে। এই জন্য যতটা মুক্ত ইলেকট্রন ততটা বাউন্ডেড পজিটিভ চার্জ, মানে তারা নড়াচড়া করবে। এ যদি না বুঝো তাহলে কিন্তু সামনে বায়াসিং এ ঝামেলা হয়ে যাবে। আবার এখানেও তোমার সেম, যদি 9টা অ্যালুমিনিয়াম ঢুকাই তাহলে সে কয়টা হোলকে মুক্ত করে? 9টা হোলকে মুক্ত করবে। সাথে সাথে সে নিজে কি চার্জ হয়ে যাবে? ঋণাত্মক। ঋণাত্মক। এবং কয়টা ঋণাত্মক চার্জ হবে? 9টা অ্যালুমিনিয়াম 9টা ঋণাত্মক চার্জ শো করবে। এবং সেই ঋণাত্মক চার্জ কি বাউন্ডেড না মুক্ত? অ্যালুমিনিয়ামের বাউন্ডেড। বাউন্ডেড। তাহলে দেখো এই হোল কিন্তু এই যে মুক্ত, কিন্তু তার পাশে পাশে ইলেকট্রন রাখা হয়েছে নেগেটিভ চার্জ, কিন্তু তাকে বাউন্ডেড করা হয়েছে। কারণ কি? যে নেগেটিভ চার্জ আর এখানে গোল দেওয়ার দরকার কি? নেগেটিভ চার্জে লিখে রাখে যে এরকম এই 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 হোল আমি এখানে দিলাম আর এই পাশে পাশে এই স্যার নেগেটিভ লিখে রাখি, হবে না? এই নেগেটিভ মুক্ত নেগেটিভ বোঝায়, মুক্ত ইলেকট্রন বোঝায়, কিন্তু এখানে এরা মুক্ত ইলেকট্রন এখানে দেখানো হয় না, কারণ এখানে যতগুলো হোল ততগুলো মুক্ত ইলেকট্রন না। তাহলে এখানে তোমার
এই যে বাউন্ডেড দেওয়া হয়েছে, সেই বাউন্ডেড দেওয়া হয়েছে অপদ্রব্যেরই সে নিজে যে হিসাবে আত্মপ্রকাশ করে সেই চার্জ। ক্লিয়ার? কিন্তু এই জায়গাটা আমরা ক্লিয়ার করলাম, এটাকে বলা হয় ডায়োড এবং এভাবে অঙ্কন করা হয়। এখন তোমরা এখানে দেখবা, এখানে যদি এই বিষয়টা যদি আমরা এখন নিয়ে আসি, তাহলে এখানে এখন খেয়াল করে দেখো যে এখানে খুব সহজে একটা জিনিস বলা যায়। এই জায়গায় তোমার চলাচল করবে কি? এই পজিটিভ চার্জ, সে তো বাউন্ডেড, সে কি চলাচল করবে কক্ষ তাপমাত্রায়? করবে না। এখানে মূলত মুক্ত ইলেকট্রনের সংখ্যা এখানে যা আছে এটা বেশি। এখন এই খণ্ডে কি মুক্ত ইলেকট্রন? দেখো এই অংশে মুক্ত ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন ইলেকট্রন 9টা। আচ্ছা, এই অংশে কি মুক্ত ইলেকট্রন নাই? কি মনে হয় তোমাদের? এটা সিলিকনেরই বার। কেউ বলতে পারো এই অংশে মুক্ত ইলেকট্রন আছে কি নাই? আছে। কতটি? কতটি? আমি কিন্তু এই সেন্স অনুযায়ী নিয়ে আসছি, এই সিলিকনটা এইটাই ধরছি, এইভাবে যেভাবে ভাঙছিল এইভাবেই চিন্তা করছি। তাহলে এখানে মুক্ত ইলেকট্রন কত? 4টা স্যার, মুক্ত ইলেকট্রন 4টা। কারণ মুক্ত ইলেকট্রন তো সিলিকনের, এখানেও তো মুক্ত ইলেকট্রন 4টি ছিল। তাই মূল সিলিকনের মুক্ত ইলেকট্রন 4টি ছিল, আর ফসফরাসের ইলেকট্রন আসছে 9টা। 9 আর 4 মিলে 13টা হয়েছে। তার ভিতরে আমি এখানে শুধু 9টা শো করাইছি, ওই 4টা ভিতরে ওটা অন্তরালে রেখে দিছি, ওটা এখানে রাখি নাই। এখানে এই অংশের ভিতরে এখানেও তো অন্তরালে মুক্ত ইলেকট্রন 4টা ছিল সিলিকনে, এখানে অন্তরালে রেখে দিছি, এটা কিন্তু এখানে শো করাইনি। তাহলে মূলত এই অংশে মুক্ত ইলেকট্রন সবসময় কম থাকে, এখানে মুক্ত ইলেকট্রন বেশি থাকে। এখানে 9টা আর ওই 4টা মিলে 13টা, আর এখানে হলো শুধু 4টা। তাহলে এই অংশে মুক্ত ইলেকট্রন কম, এখানে মুক্ত ইলেকট্রন বেশি। আবার এখানে হোল বেশি, এই অংশে কি হোল নাই? ওই পিছনের ব্যাকগ্রাউন্ড, মূল যে স্ট্রাকচার সিলিকন, 4টা মুক্ত ইলেকট্রন থাকলে 4টা হোলও ছিল, কিন্তু সেই 4টা হোলকে এখানে দেখানো হয় না, সেটা ব্যাকগ্রাউন্ডে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে নতুন হোল আসছে 9টা, আর এরও ব্যাকগ্রাউন্ডে তো 4টা হোল আছে। তাহলে 4 আর 9 মিলে কয়টা? 13টা, আর এখানে 4টা। তাহলে এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে। সুতরাং দুই ক্ষেত্রে যোগ না করে এখানে যে কয়টা আছে সেই যদি আমরা বলতে পারি যে এখানে হোল আছে 9টা, তার মানে এখানে হোল বেশি, এখানে হোল নেই, এইটা আমরা বলি। আলটিমেটলি এখানে হোল হইলো 13টা, আর এখানে হোল হইলো 4টা। এখানে যে একদম নাই তা কিন্তু না, বেসিক্যালি এখানে হোল বেশি, এখানে হোল কম। আবার এখানে মুক্ত ইলেকট্রন বেশি, এখানে মুক্ত ইলেকট্রন কম। ব্যাপন প্রক্রিয়ায় কি ঘটে? তোমরা ব্যাপন পড়েছো, সেখানে কি ঘটবে? তাহলে বেশি ইলেকট্রন থেকে ইলেকট্রন কমের দিকে যাবে, আর কম থেকে বেশির দিকে আসবে। তাহলে হোল এখান থেকে এদিকে আসবে, হোল এখান থেকে এইদিকে আসবে, আর ইলেকট্রন এখান থেকে এইদিকে যাবে, এইটা যাওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি দেখো তারা তো আছে জোড়ায় জোড়ায়। এখন তুমি দেখো সর্বপ্রথম যে জোড়া আছে, তাহলে এই জোড়া থেকে যদি ইলেকট্রন এখানে যায়, যে এখানের যে এক জোড়া আছে, যে তার ভিতরে তো হোল আছে, বাউন্ডেড ইলেকট্রন আছে, তাহলে এই মুক্ত ইলেকট্রন যে এই মুক্ত হোলটাকে নিষ্ক্রিয় করে দিবে। যখন এই জোড়া থেকে মুক্ত ইলেকট্রনটা ছুটে যায়,
এই জোড়ার ওই যে বাউন্ডেড যে পজিটিভ চার্জ সে মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন সে নিজেকে আত্মপ্রকাশ করে। কারণ এতক্ষণ তো সে বাউন্ডেড পজিটিভ চার্জ তার নেগেটিভ চার্জের সাথে পাশাপাশি থেকে সে নিরপেক্ষ অবস্থায় পড়ে রয়েছে। যখনই ওর মুক্ত ইলেকট্রনটা সরে যায় এখানে এপাশে আসে ব্যাপন প্রক্রিয়া, কারণ এখানে ইলেকট্রনের চাপ কম, এখানে বেশি, তখন সে মাথা চাড়া দিয়ে ওঠে পজিটিভ চার্জটা, এটা এখানে ঢুকে এই জোড়ার ভিতরে এখানে বাউন্ডেড ইলেকট্রন আছে আর মুক্ত হোল আছে, ওই মুক্ত হোল আর মুক্ত ইলেকট্রন মিলে তারা নিউট্রাল হয়। আর এখানে নেগেটিভ চার্জটা বাউন্ডেড নেগেটিভ চার্জটা সে মাথা চাড়া দিয়ে ওঠে, আর এপাশে বাউন্ডেড পজিটিভ চার্জ সে মাথা চাড়া দিয়ে ওঠে, কিন্তু তারা মিলতে পারে কারণ সেও বাউন্ডেড সেও বাউন্ডেড। ফলে নতুন করে যখন এখান থেকে আবার কোনো ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে, সেই ইলেকট্রন পার হয়ে যে এখানে বাউন্ডেড ইলেকট্রন নেগেটিভ চার্জ স্ট্রং, সেই ইলেকট্রনকে সে আর যেতে দিবে। আর এখান থেকে যখন কোনো হোল আসার চেষ্টা করবে, হোল এখান থেকে আসলো কারণ বাউন্ডেড, সে হোলটাকে ধরতেও পারতেছে না, হোলটা আসলো এসে এই যে বাউন্ডেড হোল সে তাদেরকে রিপালস করবে, বিকর্ষণ করবে, ফলে এই হোল আর যেতে পারবে না। তাহলে প্রথম ব্যাপন প্রক্রিয়ায় কক্ষ তাপমাত্রায় এখান থেকে কিছু ইলেকট্রন মুক্ত ইলেকট্রন এখানে ঢুকে, এখান থেকে কিছু হোল এখানে ঢুকে এই জায়গায় একটা বাধা দানকারী স্তর তৈরি করে, যেটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলি। ডিপ্লেশন বঞ্চিত স্তর। এই বঞ্চিত স্তর কেন? কারণ এখানে তারা সব প্রায় পেয়ার পেয়ার থাকে, জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু এখানে এসে সিঙ্গেল, তার কোনো পেয়ার নাই, সে একা একা, তার কোনো জোড়া নেই। এই জন্য এই জায়গাটার ভিতরে তোমার ডিপ্লেশন লেয়ার তৈরি। আমি একটু জাস্ট হালকা ধারণা দিলাম, আমি আগামী দিন এই ডিপ্লেশন লেয়ার নিয়ে আরো কথা বলবো। তারপর এখানে আমি বায়াসিং দেখাবো, এরপর এটাকে কারেন্টের তার দিয়ে যুক্ত করি। আমরা যদি এপাশে এন টাইপকে নেগেটিভের সাথে যুক্ত করি, পি টাইপকে পজিটিভের সাথে যুক্ত করি, সেটাকে ফরওয়ার্ড বায়াস দেয়। আর রিভার্স বায়াস হলো উল্টা, এন টাইপকে পজিটিভের সাথে আর পি টাইপকে নেগেটিভের সাথে, তখন হইলো রিভার্স বায়াস। তাহলে এই বায়াসিং বিষয়টা এখন তোমরা একটু পড়ো। আমরা মূল কিন্তু অলরেডি অর্ধপরিবাহীর ঘটনা পড়ে গেছে, এখন আমরা ডিভাইসে চলে যাই। আমরা ডায়োড সম্পর্কে বললাম, আগামী দিন আমি বায়াস করি ডায়োডের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, ডায়োড কিভাবে রেকটিফায়ার করে, তার রেকটিফিকেশনে আমরা যাই, অর্থাৎ একমুখীকরণ। ওই যে এসি কারেন্টকে ডিসি কারেন্ট বানায়, আমাদের মোবাইল চালানোর জন্য ডিসি কারেন্ট লাগে, তাহলে এসি কারেন্ট হলো দ্বিমুখী, বারবার দিক পরিবর্তন করতে পারে এসি কারেন্ট, আর ডিসি কারেন্ট দিক পরিবর্তন করে না। মোবাইলের জন্য ডিসি কারেন্ট লাগে, তাহলে ওই যে চার্জার দেখাইছিলাম সেদিন, এই চার্জার ভাঙলেই দেখবা তার ভিতরে এরকম প্রচুর ডায়োড আছে। তারা কি করে, এসি কারেন্টটাকে তার ভিতর থেকে নিয়ে যায়, নিয়ে যে তার দ্বিমুখী যে কম্পোনেন্ট, তার একটা কম্পোনেন্ট পাস করে আর একটাকে পাস করতে দেয় না, তখন একমুখী কারেন্ট চলে যায় ওর ভিতরে, তখন মোবাইলের ভিতরে ঢুকে আর ভোল্টেজটাকে ডাউন করে, তাহলে ওইটা করে ঠরে সেটাকে মোবাইল উপযোগী করে। তাহলে কিভাবে এই ফিল্টারিংটা হয়, ডায়োড কিভাবে করে, সেই ঘটনাটা দেখবো। এটা দিয়ে সৃজনশীল কোশ্চেন ফেরাই আসে এবং তোমাদের কিন্তু আসার সম্ভাবনা খুবই 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 বেশি ওই অংশটা। এইটা বুঝতে গেলে এতদিন আমরা যা করছি তার ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন হয়। সুতরাং এই জিনিসগুলো এখন সুন্দরভাবে পড়ে ঠরে এখানে কি করে রাখো, আগামী দিন আমরা এরপর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।